এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা তীর কিন্তু এলো, খোঁচা এলো, তীর বলবো না, খোঁচা এলো। সরাসরি রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আজ খোঁচা দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ্যে। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিল আজ রাজ্যের আইনজীবী, একসময় শুভেন্দু অধিকারী যিনি আইনজীবী ছিলেন, বিল্লদল ভট্টাচার্য। কি এই যে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ পেয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, 21টা মামলায় রক্ষা কবচ পেয়েছে, 17টা মামলায় রক্ষা কবচ পেয়েছে, এবং 2021 সালে যখন বিরোধী দলনেতা ছিল শুভেন্দু অধিকারী, তখন কলকাতা হাইকোর্টের এক বেঞ্চ শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল। তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পালাবদলের পর তার বিরুদ্ধে একাধিক এফআইআর হচ্ছে, তাকে কেন কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দেবে না? এইটা ছিল মূল ভিত্তি। শুভেন্দু অধিকারীর দেখানো পথে হেঁটে আমাকেও রক্ষা কবচ দিতে হবে কলকাতা হাইকোর্টকে, এই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, কখনো গোপাল শঙ্কর নারায়ণন, কখনো সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল এবং একাধিক আইনজীবী, তাদের এই ছিল সাবমিশন। আজকে কার্যত এই যে ল পয়েন্টটা ছিল একদম ধুয়ে মুছে সাফ করে দিল শুভেন্দু অধিকারী, তৎকালীন আইনজীবী এবং বর্তমানে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করা হলো, যদি শুভেন্দু অধিকারী 2021 সালে তার বিরুদ্ধে যখন পরপর এফআইআর হচ্ছিল, তখন তো শুভেন্দু অধিকারী 17টা এফআইআর রক্ষা কবচে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল, বলেছিল, চ্যালেঞ্জ করেছিল যে রাজ্যে তার বিরুদ্ধে কার্যত বিজেপিতে যাওয়ার কারণেই তার বিরুদ্ধে এই মামলাগুলো দেওয়া হচ্ছে, এবং স্ন্যাচিং এর মতো মামলা দেওয়া হচ্ছে, যে ছিনতাই করেছে। ভাবা যায় শুভেন্দু অধিকারী, যাক সেটা ভেবেছিল, কেউ না কেউ ভেবেছিল, অভিযোগ করেছিল, স্ন্যাচিং এর মামলাও দেওয়া হয়েছিল অভিষেক এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই ঘটনায় যত এফআইআর রয়েছে রাজ্যে তার বিরুদ্ধে, সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে এবং সিবিআইকে দিয়ে তদন্ত করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেই সময় শুভেন্দু অধিকারী। তাই এজেন্সি ট্রান্সফারের আবেদন ছিল, তাই রিট জুডিসডিকশন আর্টিকেল 226 এর এক্সারসাইজ করানোর জন্য আবেদন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ পেয়েছে, একই রকমভাবে তারও রক্ষা কবচ পাওয়ার মতো উপযোগী একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা যে বলা হচ্ছে তার মূল পার্থক্যটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যে যতগুলি এফআইআর, তিনি প্রাথমিকভাবে 8টা এফআইআর সেটাকে চ্যালেঞ্জ করে এসেছিলেন, একটা এফআইআরও তিনি কি বলেছেন এই এফআইআর তদন্ত ভারটা রাজ্য পুলিশের কাছ থেকে নিরপেক্ষ স্বাধীন তদন্তকারী সংস্থা হিসাবে সিবিআইয়ের হাতে দাও? কোনো প্রেয়ারের কোনো জায়গায় তো লেখা নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় না চাইছে রাজ্যের তদন্ত, না চাইছে সিবিআই তদন্ত বা অন্য কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা বা হাইকোর্ট নিযুক্ত কোনো তদন্তকারী সংস্থা, সেটা তো বলছেন। সে বলছে এফআইআরটা খারিজ করো। কাজে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুলিয়ে ফেললে চলবে না। শুভেন্দু অধিকারী এক জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা আর এক জিনিস, দুটোর মধ্যে কোনো তুলনা হয় না। একদম কার্যত যত ল পয়েন্ট ছিল আজ বিল্লদল ভট্টাচার্য ধুয়ে মুছে সাফ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের। একই সঙ্গে তিনি জানালেন যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময় তৎকালীন একক বেঞ্চ দিয়েছিল কলকাতা হাইকোর্ট 2021 সালে, সেই অন্তর্বর্তী নির্দেশ পরে সেটা কিন্তু ভ্যাকেট হয়েছে, আমরা যেটা বলি আদালত সেটা সরিয়ে নিয়েছে এবং তার একটা ফাইনাল অর্ডার এসছে, এবং সেই নির্দেশটাও আপিল করেছে কে? সিবিআই। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে নির্দেশটা পেয়েছে সেটাও কিন্তু ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে একটি আপিল মামলায়, যে আপিলটা আবার করেছে সিবিআই। কাজী শুভেন্দু অধিকারী দেখানো পথ বলে বারবার চিৎকার যারা করছেন, ল পয়েন্টে প্রশ্ন তুলছেন, তাদের এটাও তো জানতে হবে। কাজী ওই মামলাটায় একমাত্র অন্তর্বর্তী নির্দেশ, সেটাকে দেখিয়ে এই নির্দেশ কি করে হয়? আরও বিষয় বলা হলো যে ওই শুভেন্দু অধিকারী যে মামলাগুলি করেছিলেন, সেই মামলাগুলিতে তিনি যে প্রেয়ারগুলি রেখেছিলেন, সেই প্রেয়ার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেয়ারের মধ্যে দুটো পাশাপাশি ফেললি স্পষ্ট হয়ে যাবে কোথায় কি হচ্ছে। কাজেই সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে তীক্ষ্ণ খোঁচা দিলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল, এবং একই সঙ্গে একটা যোগ বিয়োগও দেখলো এজলাস। কিরকম? গতকাল পর্যন্ত বিষয়টা ভাষা ছিল একটা মামলা সাবমিশনে, আজকে রাজ্যের ডিআইজি লিগ্যাল অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল লিগ্যাল রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি আদালতে একেবারে তালিকা নথি সহ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল তিনি রিপোর্টটা দিয়েছেন, অর্থাৎ আজ আমরা বলতেই পারি আজ পর্যন্ত, এই 6 আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেট, শিলিগুড়ি হতে পারে, কলকাতা হতে পারে, বিধাননগর হতে পারে বা অন্য পুলিশ কমিশনারেট এরিয়া হতে পারে, পাশাপাশি রাজ্যের সব থানা মিলিয়ে 16টা এফআইআর রয়েছে, এবং কোন এফআইআর কোথায় কে অভিযোগকারী তার ডিটেলসও কিন্তু আজ রাজ্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কটাতে রক্ষা কবচ পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদি আমরা বিয়োগ ধরে নিই, 16 থেকে এখনো পর্যন্ত 5টা মামলায় রক্ষা কবচ পেয়েছেন। এক, বিধাননগরের ডিজে মন্তব্য মামলা, যেটা এখন সিআইডি, সইজাল মামলা, যেটা সিআইডি করছে, এই দুটো মামলা। এর আগেই কলকাতা হাইকোর্টে দুটো আলাদা বেঞ্চ দিয়েছে। পরে 3টে মামলাতে অন্তর্বর্তী রক্ষা কবচ আরও বেড়েছে, সেটা হচ্ছে আশুতি থানা, বিষ্ণুপুর থানা এবং ভবানীপুর থানা। তাহলে বাকি রইল কত?
আমি যদি এই 5টা বাদ দিই, মোট হচ্ছে 16, তাহলে 11টা এফআইআরে কিন্তু কোনো রকম রক্ষা কবচ এই মুহূর্তে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা অবশ্যই চিন্তার। তবে যে 3টে মামলায় তিনি রক্ষা কবচ পেয়েছিলেন 30শে জুলাই, সেই রক্ষা কবচের অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ সেটা আরও বাড়িয়ে দিয়েছে কিছুটা, কারণ আজকে শুনানি অসম্পূর্ণ হয়েছে। কেন অসম্পূর্ণ হয়েছে? কারণ অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি ভার্চুয়ালি যখন এজলাসে কানেক্ট হন, তার অডিও ব্রেক করছিল, ঠিকমতো সওয়াল জবাব সেটাকে এগিয়ে নেওয়া যাচ্ছিল না, তাই এই শুনানিটা অসম্পূর্ণ রয়েছে। 11ই আগস্ট এই মামলা শুনানি হবে এবং সেই দিনে পর্যন্ত নয়, 17 তারিখ পর্যন্ত আগস্ট মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 3টে মামলা তিনি রক্ষা কবচ পেয়েছিলেন, ভবানীপুর, আশুতি, কালীপুর এবং বিষ্ণুপুর, 3টে মামলা রক্ষা কবচের মেয়াদ বাড়বে, এমনটা জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আপাতত এই পর্যন্ত। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলার। অবশ্যই আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে।